হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্ল্যারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা বিজ্ঞান নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আমি তোমাদের ক্লাস 12-এর স্থির তড়িতের ধারকের কিছু প্রবলেম করাচ্ছিলাম, অঙ্ক করাচ্ছিলাম। সেই প্রবলেমের দু একটা বাকি ছিল আমাদের, সেগুলো আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি। দেখো, এই অঙ্কটা আগের দিন আমি করছিলাম, কিন্তু এটার ক্যালকুলেশনের লাস্টের দিকে আমার ভুল হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা আমি আরেকবার করে দিচ্ছি এখানে। দেখো, তারপরে আমি আরও বাকি দুটো করছি। ওকে, দেখো তাহলে এখানে একটা ইনফাইনাইট নেটওয়ার্কের ধারকের একটা নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এই নেটওয়ার্কটাতে তোমাকে তুল্য ধারকত্ব বের করতে হবে। এই সংস্থাটার এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত, সেটা তোমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব যেন সি কিউ, এটা আমি ধরে নিচ্ছি যে সব ধারককে একটা ধারক দিয়ে যদি তুমি রিপ্লেস করে দাও, তাহলে তোমার সিস্টেমটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই পুরো সংস্থাটার তুল্য ধারকত্ব আমি ধরে নিচ্ছি সি কিউ। ঠিক আছে, ধরে নিচ্ছি। এখন এখানে প্রচুর ধারক আছে, তাহলে আমি যদি এই দুটো ধারককে বাদ রেখে এই সম্পূর্ণ ধারকটাকে একটা সিস্টেম হিসাবে বলি, তাহলে সেখান থেকে যদি দুটো ধারককে বাদ দিয়ে দিই, এই প্রথম সি আর টু সিকে বাদ দিয়ে দিই, তাহলে কি তুল্য ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে? তাহলেও তো সেই তুল্য ধারকত্ব একই থাকবে। সামান্য দুটোকে বাদ দিলাম, আমার কোটি কোটি ধারক আছে, একই সিস্টেম আছে আমার। এই পরপর সি টু সি, সি টু সি, এরকম পরপর 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 করে রাখা আছে। তাহলে এই সংস্থাটা থেকে যদি আমি প্রথম দুটোকে বাদ দিয়ে বলি তুল্য ধারকত্ব কত হবে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব সি কিউ, তাহলে প্রথম দুটোকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলেও কি তুল্য ধারকত্ব আলাদা কিছু হবে? আলাদা কিছু হবে না, তুল্য ধারকত্ব সেই একই হবে। তাহলে আমরা বলছি যে প্রথম দুটো ধারক বাদে যে সংস্থাটা আমার হলো, তার তুল্য ধারকত্ব কত? তার তুল্য ধারকত্ব আমরা বলছি এরকম সি কিউ, প্রথম দুটো বাদে। তাহলে এটাকে কি বলছি? টু সি। এটাকে কি বলছি? সি। আর এটাকে বলছি এ বি। ঠিক আছে, তাহলে এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব সি কিউ, আর প্রথম দুটো বাদে যতগুলো আছে সবার তুল্য ধারকত্ব আমরা ধরছি সি কিউ। কারণ প্রথম দুটো বাদ দিয়ে যদি বলি, তাহলে কি তুল্য ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে? না, পুরো বাকি যে অংশটা আছে তারও তুল্য ধারকত্ব ওই একই থাকবে, সি কিউই থাকবে। তাহলে এইবার আমরা কি করব, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব কত সেটা আমরা হিসাব করব। ঠিক আছে, তাহলে সি, এখানে টু সি আছে আর এখানে সি কিউ আছে, এরকম একটা তুল্য বর্তনী আমার হলো। এবার এই তুল্য বর্তনীটার ধারকত্ব কত, তুল্য ধারকত্ব কত, সেটা আমরা বের করব। তাহলে এই তুল্য বর্তনীটার তুল্য ধারকত্ব কত হবে, সেটা কি করে করবো? যে টু সি আর সি কিউ কিসে আছে আমার? সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি থাকে, তাহলে ওই টু সি আর সি কিউ এর তুল্য ধারকত্ব কত হবে? ওদের তুল্য ধারকত্ব কত হবে আমাদের এখানে? এই টু সি আর সি কিউ এর তুল্য ধারকত্ব কত হবে? যেহেতু সমান্তরালে আছে, তাহলে এইটাকে আবার আমরা ছোট করে এভাবে আঁকতে পারি যে সি আছে এখানে আমার, আর টু সি আর সি কিউ এর তুল্য ধারকত্ব কত হবে? যে টু সি প্লাস হবে সি কিউ, এরকমটা আমার হবে। ঠিক আছে, তাহলে এটা আমার এ, এটা আমার বি, এরকমটা আমাদের আছে। আর এখানে কি আছে? সি। তাহলে এইবার কি আছে? সি আর টু সি প্লাস সি কিউ এরা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এরকম শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্বের সূত্র কি? দুটো যদি এরকম পরপর শ্রেণীতে থাকে, তাহলে তাদের তুল্য ধারকত্ব আমরা এইভাবে বের করতে পারি। টু সি প্লাস সি কিউ বাই কী হবে? এই দুটো ধারকের যোগফল সি ওয়ান প্লাস সি টু হবে। সি ওয়ান প্লাস সি টু করলে কত হবে? সি প্লাস টু সি প্লাস কী হবে? সি কিউ, এটা আমার হবে। আবার এ আর বি এর ভেতর তুল্য ধারকত্ব আমরা কত বলেছি? সি কিউ হবে। তাহলে সি কিউ এভাবে আমরা লিখতে পারি। তাহলে বা আমরা কি লিখতে পারি? সি ই কিউ ইজ ইকাল টু কী হবে আমাদের এখানে লিখতে পারি যে টু সি স্কোয়ার প্লাস কী হবে? সি ইন্টু সি কিউ হবে, বাই কী হবে? থ্রি সি প্লাস সি কিউ হবে, এটা আমাদের হবে। এবার এটাকে আমরা সিম্পলিফাই করি, দেখো কী আসবে আমাদের। তাহলে গুণ করে দিই, তাহলে কী হবে? সি কিউ স্কোয়ার প্লাস কী হবে? থ্রি সি ইন্টু সি কিউ ইজ ইকাল টু কত হবে? টু সি স্কোয়ার প্লাস সি ইন্টু সি কিউ, এটা আমাদের আসবে। এবার এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পাবো। তাহলে কি লিখতে পারি? যে সি কিউ স্কোয়ার প্লাস টু সি ইন্টু সি কিউ মাইনাস টু সি স্কোয়ার, সো দিস ইকাল টু কত হবে? 0। তাহলে এরকম একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেলাম। এই দ্বিঘাত সমীকরণকে যদি সলভ করি, তাহলে সি কিউ এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে,
তাহলে সেটাই হবে আমাদের এই সংস্থাটার জন্য তুল্য ধারকত্ব। তাহলে সিইকিউকে কীভাবে আমরা বের করতে পারি, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, শ্রীধর আচার্যের সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে যদি আমরা করি তাহলে আমরা কী পাবো, এখানে 3c আছে, এখানে c ইন্টু সি কিউ আছে, তাহলে এখানে কী হবে 2c ইন্টু সি কিউ হবে, ঠিক আছে, 2c ইন্টু সি কিউ হবে, তাহলে প্লাস কী হবে এখানে 2c ইন্টু সি কিউ, এটা আমার হবে। তাহলে সি কিউ কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কী হবে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে কত হবে 4c স্কোয়ার প্লাস 8c স্কোয়ার বাই কী হবে 2, এটা আমাদের হবে। তো এটা তুমি ক্যালকুলেট করো তাহলে কত আসবে মাইনাস 2c প্লাস মাইনাস কত হবে রুট ওভার 12c বাই কত হবে 2। তাহলে 4-এর যদি রুট করো তাহলে 2 হবে, তাহলে 2 √3 লিখতে পারি, তাহলে মাইনাস 2c প্লাস মাইনাস 2 রুট ওভার 3c বাই হবে 2। তাহলে 2 যদি তুমি সরিয়ে দাও তাহলে কী পাবে এখানে মাইনাস 1 ইন্টু প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু কী হবে c। আচ্ছা এখানে মাইনাস কমন নেব না অ্যাকচুয়ালি, তাহলে এখানে কত হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 3 ইন্টু c, এটা আমাদের হবে। এখন ধারকত্ব তার নেগেটিভ হয় না, তাহলে আমরা নেগেটিভ ভ্যালুটা এখানে নেব না। নেগেটিভ ভ্যালুটা যদি আমরা না নিই তাহলে এখানে কী লিখতে পারি যে সি কিউ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি যে √3 মাইনাস 1 ইন্টু সি, তাহলে এটা আমাদের আনসার আসবে। তাহলে √3 মাইনাস 1 ইন্টু সি, এটাই হবে এই সংস্থাটার তুল্য ধারকত্ব, ঠিক আছে। ওকে, এখানে ক্যালকুলেশনে ভুল ছিল, আমি এটা ঠিক করেছি পরে, ঠিক আছে। ওকে ওকে, তোমরা দেখবে এখানে এই কোয়েশ্চেন সম্পর্কিত যে তোমার পিডিএফ এই কোয়েশ্চেনের উপর বেস করে সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখতে পারো, সলিউশনগুলোও দেখতে পারো, এখানে তো আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের হবে সি কিউবের ভ্যালু, তুল্য ধারকত্ব এইটা হবে বি এর ভেতর ফাইনালি। তাহলে এটা একটু অন্য টাইপের, এটা একটা ডিফারেন্ট টাইপের সিস্টেম, ঠিক আছে, মানে এই সমান অসীম সংখ্যক যদি থাকে এইভাবেই এটাকে ট্রিট করতে হয়। যে তুমি ভাবতে পারো সি কিউকে তো বের করছেন, আবার সি কিউবে ধরে নিলেন, ওই জায়গাটায় হচ্ছে এখানে অঙ্কটা করার মানে ট্রিকটা ওইখানে যে তোমাকে ওইভাবেই করতে হবে, এইভাবে ভাবতে হবে, তবেই জিনিসটা তোমার আসবে বেরোবে, ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে তোমার ধারকত্বটা তোমার আসবে সি কিউ ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1 ইন্টু সি। ওকে, এরপরে দেখো এই অঙ্কটা একটু অন্য টাইপের, যে একটা ধারকের পাত দুটো বর্গাকার, তাহলে পাত দুটো যদি বর্গাকার হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে ধারকের প্লেট এরিয়া কত হবে, প্লেটের এরিয়া কত হবে, প্লেটের ক্ষেত্রফল কত হবে এল স্কোয়ার। তাহলে এরকম একটা পাতকে অন্য একটা পাতের সঙ্গে আলফা কোণে রাখা আছে, এই দুটো পাতের মধ্যে সর্বনিম্ন দূরত্ব এ, ছবিতে দেখানো আছে। আলফা ক্ষুদ্র পাত হলে, আলফা ক্ষুদ্র হলে, আলফা কোণটা যদি ক্ষুদ্র হয় তাহলে এই পাত ধারকের যে ধারকত্ব সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা করে দেখি এই সিস্টেমের ক্ষেত্রে ধারকত্ব কেমন হবে, ঠিক আছে। এটাকে আমি এখানে না করে এইখানে করি তাহলে বেটার হবে আমাদের, দেখো এখানে করি তাহলে বেটার হবে আমাদের। ওকে, তাহলে দেখো করি এখানে আমি, তাহলে এখানে বলছি যে এরকম একটা সিস্টেম আছে আমার, তাহলে সর্বনিম্ন দূরত্ব এই পাতগুলো হচ্ছে বর্গাকার এবং দৈর্ঘ্য কত বলেছে এল বলেছে, তাহলে এরকমটা বলছি আমি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল আমার, এই মিনিমাম যে ডিস্টেন্স হতে পারে সেটা হচ্ছে এল, এবং ওপরে যে পাতটা আছে এই ডট ডট করে দেখানো অংশটা পাত না, এটা জাস্ট একটা লাইন বোঝাচ্ছি আমি, এই প্যারালাল লাইনটার সাথে আরেকটা যে স্কোয়ার পাত আছে সেটা কত অ্যাঙ্গেল করে আছে আলফা অ্যাঙ্গেল করেছে, এবং এই আলফার ভ্যালু বলেছে অনেকটা ছোট। তাহলে আলফা যদি অনেকটা ছোট হয় তাহলে এই সংস্থাটার ক্ষেত্রে তুল্য ধারকত্ব কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরছি এই নিচের দিকে এই যে সিস্টেমটা আছে, নিচের দিকে আমার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের কি বলছি, এই যে নিচের যে এই ইয়েটা আছে সেখানে এক্স অক্ষ দূরে আমি একটা ছোট্ট একটা পোর্শন নিচ্ছি, তাহলে এটা আমার এক্স, তাহলে এক্স পরিমাণ দূরে আমি কি করছি একটা ছোট্ট অংশ নিচ্ছি ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে এক্স পরিমাণ দূরে একটা ছোট্ট অংশ নিলাম ডিএক্স। তাহলে এইখানে এরকম একটা আমি ভাবছি ক্যাপাসিটর, ছোট্ট ক্যাপাসিটর, ডিএক্স এখানে খুবই ছোট কিন্তু সেটাকে আমি অনেকটা বড় করে দেখিয়েছি। তাহলে এইরকম একটা আমার ধারক গঠিত হয়েছে, যে ধারকের যে দৈর্ঘ্য কত সেটা আমরা বের করবো। তাহলে এইখান থেকে এইটুকু কত এ, এখান থেকে এটুকু হচ্ছে, ছবি দেখো বুঝতে পারবে, এখান থেকে এটুকু হচ্ছে এ আমাদের। এবার এইটুকু কতটা, এইটুকু কতটা সেটা আমি জানতে চাইছি, এই যে এইটুকু কতটা আমাদের, তো এইটুকু কী করে বের করতে পারি, এটা যদি আমাদের আলফা হয়, এইটুকু যদি আমি ওয়াই ধরে নিই, এরকম যদি ধরে নিতাম আমি যে এটা হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে আমাদের ওয়াই,
আর এইটুকু হচ্ছে আমাদের এক্স। এটা যদি আমি ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু কী হবে ওয়াই বাই এক্স। তাহলে দেয়ারফর ওয়াই ইজ ইকুয়াল টু কী বলতে পারি আমরা আলফা এক্স, ট্যান আলফা এক্স, ট্যান আলফা এক্স। এখন আমাকে কোয়েশ্চেনে কী হিন্টস দিয়ে দিয়েছে, আমাকে কোয়েশ্চেনে হিন্টস দিয়ে দিয়েছে যে আলফা খুব ছোট, তাহলে এখানে কি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ট্যান আলফা ইন্টু এক্স। আমাকে কোয়েশ্চেনে হিন্টস দিয়ে দিয়েছে আলফা খুব ছোট, তাহলে আলফা যদি ছোট হয়, তাহলে আলফা যদি টেন্স টু 0 হয়, আলফা যদি খুব ছোট হয়, তাহলে ট্যান আলফাকে আমরা কি লিখতে পারি আলফা লিখতে পারি। ট্যান আলফাকে আমরা কি লিখতে পারি নিয়ার ইকুয়াল টু আলফা লিখতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের আলফা এক্স হয়ে যাবে, নিয়ার ইকুয়াল টু আলফা এক্স হয়ে যাবে, সেটাকে ইকুয়াল টু করে আমি লিখলাম ধরো আলফা এক্স। তাহলে এই যে ডিস্টেন্সটা লিখেছি এটা অ্যাকচুয়ালি কত, এটা তাহলে আমরা বলতে পারি আলফা এক্স, এই হাইটটা হচ্ছে আলফা এক্স। তাহলে এই যে ছোট্ট একটা ক্যাপাসিটর হলো এর ধারকত্বকে আমি ধরো বলছি ডিসি, এই যে ডট ডট করে দাগ দাগ দিয়ে দেখানো যে অংশটাকে আমি ক্যাপাসিটর বলে বলছি, এটাকে এর ধারকত্ব বলছি ডিসি। এরকম আশেপাশে পরপর করে আমি অনেকগুলো ক্যাপাসিটর বানাতে পারি ছোট ছোট করে, এবং প্রত্যেকটা ধারক সমান্তরাল সমবায়ে আছে দুটো পাতের ভেতর। তাহলে প্রত্যেকটা ধারকের ধারকত্ব আমরা হিসাব করে যদি যোগ করে দিই তাহলে আমরা কী পাবো এই সংস্থাটার তুল্য ধারকত্ব আমি পেয়ে যাব। তাহলে এই ছোট্ট যে ধারক হয়েছে ডিসি, তার ধারকত্বকে কি বলছি আমরা ডিসি। তাহলে একটা ধারকের ধারকত্ব কত হবে তাহলে, তাহলে কি বলবো এপসাইলন নট এ বাই ডি, তাহলে কত হবে এপসাইলন নট। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, এখানে দৈর্ঘ্য প্রস্থ কত বলছে এল, আর এই অংশটুকু কত ডিএক্স, তাহলে এদিকে ডিএক্স আছে আর এই দিকে এইভাবে যদি যেটা দেখানো নেই এখানে নিচের দিকে তো পাতটা আছে এরকম, তাহলে এই দিকে প্রস্থ হিসেবে এল আছে, এইটুকু তোমার ডিএক্স আছে, আর ওপরটাকে আমি দেখিয়েছি ওপরের অংশটাকে ওই এ আলফা এক্স ওগুলো হচ্ছে ওপরের দিকটাতে আছে। তাহলে এই ক্ষেত্রফলটা কত হলো আমাদের এল ডিএক্স। তাহলে এল এর এরিয়ার জায়গায় ক্ষেত্রফলের জায়গায় আমরা কি লিখবো এল ডিএক্স। একটু ভেবে দেখো জিনিসটা এরকম আসে, নিচের দিকে পাতটা আছে, এটা তো আমি লাইন দেখিয়েছি ঠিক আছে, কিন্তু ওখানে তো পাতটা আছে নিচের দিকে, তাহলে সেই অংশের ক্ষেত্রফল কত হচ্ছে এল ডিএক্স। তাহলে এপসাইলন নট ক্যাপিটালে বাই কি হচ্ছে আমাদের দূরত্বটা কত হয়ে গেছে ডি হিসেবে, এখানে কত হবে তাহলে ডি হিসেবে হবে এখানে তাহলে তোমার এ প্লাস আলফা এক্স, এরকমটা হবে। আলফা ক্ষুদ্র বলে জিনিসটা ধরতে পেরেছি, নাহলে কিন্তু এটা ধরতে পারতাম না যে ট্যান আলফা নিয়ার ইকুয়াল টু আলফা, এটা আমাকে ডিরেক্টলি লিখতে হতো ওটা ট্যান আলফাকে। তাহলে এরকম করলে আমাদের ইজি হবে। তাহলে এবার তোমাকে কী করতে হবে এই ছোট ছোট ধারকগুলোর ধারকত্বকে তুমি যদি যোগ করো তাহলে এই পুরো সংস্থাটার ধারকত্ব তোমার বেরিয়ে যাবে। তাহলে পুরো সংস্থাটার ধারকত্ব কী করতে হবে ছোট ছোট ধারকের ধারকত্বগুলোর টোটাল যে সমষ্টি সেইটা, তাহলে সেটা মানে কি এখানে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, কারণ কন্টিনিউয়াস সিস্টেম আছে আমাদের পুরোপুরি, তাহলে সেটাকে আমরা যোগ করে দিই এরকম এপসাইলন নট এল ডিএক্স বাই কী হবে এ প্লাস আলফা ডি আলফা এক্স। এই ইন্টিগ্রেশনের একটা লিমিট থাকবে, এখানে এক্সের লিমিট কত হবে এক্স একদম 0 হতে পারে এবং এক্সের হাইস্ট ভ্যালু কত হতে পারে এল পর্যন্ত যেতে পারে। তাহলে এক্স সমান 0 টু এল এর ভেতর আমরা কি করব এটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। তাহলে এটা আমাদের হবে সো এপসাইলন নট এল বাই এখানে কি হবে তোমার ডিএক্স বাই কী হবে এ প্লাস আলফা এক্স, এটা আমাদের হবে। এখানে 0 টু এল এর ভেতর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এবার ইন্টিগ্রেশন করলে কত পাবো, ইন্টিগ্রেশন করলে এল ইন্টিগ্রেশন করলে হবে 1 বাই আলফা ইন্টু এল এন এ প্লাস আলফা এক্স। কেন হলো দেখো আমি একটু বুঝিয়ে দিই। তাহলে আমাকে কার ইন্টিগ্রেশন করতে হবে, আমাকে ডিএক্স বাই এ প্লাস আলফা এক্সের ইন্টিগ্রেশন করতে হবে। তুমি ধরে নাও যে মনে মনে এ প্লাস আলফা এক্স ইজ ইকুয়াল টু কিছু একটা ধরে নাও, ঠিক আছে। এ প্লাস আলফা এক্স সমান কিছু একটা ধরে নাও যে এ প্লাস আলফা এক্স ইজ ইকুয়াল টু তুমি ধরে নাও যেন এটা জেড, ধরো আমি ধরে নিলাম এটা জেড। তাহলে দুপাশে যদি ডিফারেন্সিয়েশন করি এ তো কনস্ট্যান্ট একটা, তাহলে কী হবে আলফা ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে ডিজেড হবে। তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে ডিজেড বাই আলফা হবে, ডিএক্স ইকুয়াল টু কত হবে ডিজেড বাই আলফা। তাহলে এটা করলে কত হবে 1 বাই আলফা, ডিএক্সের জায়গায় কি বসিয়ে দেবো ডিজেড বাই আলফা, তাহলে ডিজেড বাই কী হবে এখানে জেড হবে। তাহলে দেয়ারফর কি লিখতে পারি 1 বাই আলফা 1 বাই জেডের ইন্টিগ্রেশন করলে কী পাওয়া যায় এলএন জেড পাওয়া যায়, লগ জেড পাওয়া যায়, এলএন জেড পাওয়া যায়। তাহলে কী হবে আমাদের আনসার 1 বাই আলফা এলএন জেড। জেড মানে আবার কত এ প্লাস আলফা এক্স। এই যে পদ্ধতিতে ইন্টিগ্রেশন করা সমাকলন করা এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি ইন্টিগ্রেশন করি বা এটাকে অন্য আরেকভাবে বলা যায় ওভাবে আর বলছি এভাবেই বোঝো আপাতত, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে আমাদের সো 1 বাই আলফা ইন্টু এল এন জেড হবে, জেড মানে কত এ প্লাস আলফা এক্স, এটা আমাদের হবে। তাহলে এবার আমাকে কী করতে হবে এর লিমিট বসাতে হবে 0 টু এল,
তাহলে কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করবো, তাহলে কত হবে ln a প্লাস আলফা এল, এক্সের জায়গায় একবার এল বসাবো, একবার 0 বসাবো, তাহলে এটা আমাদের হবে। ঠিক আছে, তাহলে ln a মাইনাস ln b করলে কি হবে, log a মাইনাস log b করলে কি হয়, আমরা জানি লগের নিয়মে ভাগ হয়ে যায়। তাহলে এখানে সেটা করে দিলে হয়ে গেল হচ্ছে a প্লাস আলফা এল বাই কী হবে, এটা হবে আমাদের। তো এটা তোমার রেজাল্টে আসবে। তো এটা করলে কত আসবে, এটাকে আরও সিম্পলিফাই করা যায় কিন্তু আমি করছি না। তাহলে এটা করলে কত হবে, ln 1 প্লাস আলফা এল বাই এ। এবার লগের একটা এক্সপ্যানশন আছে, সেই এক্সপ্যানশন দিয়ে ভেঙে এটাকে আরও ছোট করা যায়, কিন্তু আর করছি না, এ পর্যন্ত থাক, আপাতত এটুকু বুঝলে আমাদের হবে। তাহলে এইভাবে ধারকত্বকে আমরা হিসাব করলাম। ঠিক আছে, একটু অন্য টাইপের প্রবলেম। সাধারণত ধারকের পাত দুটোর ভিতরে দূরত্ব ফিক্সড রাখে, কিন্তু এখানে দেখো দূরত্বটা ভ্যারি করছে, তার উপর ভিত্তি করে এখানে প্রবলেমটা কিন্তু হয়েছে। ঠিক আছে, এটাই ফান্ড এখানে, যে দূরত্বগুলো যদি ভ্যারি করে, চেঞ্জ হতে থাকে, তাহলে কি করে হিসাব করবো। দেখো এটা একটা প্রসেস হলো, নানা টাইপের অঙ্ক নানাভাবে হয়, এটা এইভাবে হলো। আমি বিভিন্ন টাইপের অঙ্ক এখানে রেখেছি, এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের সব টাইপের অঙ্ক মোটামুটি প্র্যাকটিস করা হয়ে যাবে। দু একটা টাইপ বাকি থাকবে, আমি প্রচুর আরও প্র্যাকটিস করাবো, তার ভেতরে তোমাদের করলে ওগুলো সব টাইপে হয়ে যাবে তোমাদের। তাহলে এরকমটা আমাদের হলো এখানে। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা অঙ্ক আছে, দেখি এখানে কি বলছে। দেখো এখানে কি বলছে অঙ্কটাতে, প্রবলেমটাতে কি বলছে, প্রশ্নটাতে বলছে যে একটা সমান্তরাল পাত ধারকের দুটি পাতের ভেতর দূরত্ব হচ্ছে ডি। এই যে দূরত্ব সেটা হচ্ছে ডি বলেছে আমাকে এখানে। পাত দুটির যে দৈর্ঘ্য সেটা বলেছে এল, তাহলে এই পাতগুলোর দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে ডাব্লু, তাহলে এর প্রস্থ কত, ডাব্লু, দৈর্ঘ্য এল, প্রস্থ ডাব্লু। ঠিক আছে, এরকম আয়তাকার পাত ধরে নেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর কি বলেছে, এপসাইলন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটি পরাবৈদ্যুতিক পদার্থের স্ল্যাবকে পাত দুটির ভেতর এক্স পরিমাণ প্রবেশ করানো হলো। তাহলে এখানের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, এপসাইলন নট। কিন্তু এই যে অংশটা, সেই অংশটাতে কি করা হয়েছে, এই অংশটাতে কিন্তু এপসাইলন পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা পাতকে প্রবেশ করানো হয়েছে। কীভাবে প্রবেশ করানো হয়েছে দেখিয়ে দিয়েছে এখানে। তাহলে ধারকের পাত দুটিকে একটি নির্দিষ্ট বিভব প্রভেদ ফায়ে রাখলে, মানে একটা ব্যাটারিকে ধরো কানেক্ট করেই রেখেছে, আর ব্যাটারি তোমাকে একটা কনস্ট্যান্ট একটা ধ্রুবক বিভব প্রভেদ দেবে, তাহলে সেই বিভব প্রভেদকে এখানে ফাই বলছে, সেই ফাই দিয়ে রাখা হয়েছে। তাহলে এই স্ল্যাবটার উপর আকর্ষণ বল কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে কীভাবে করবো এটা, আমি দেখো কি করে করছি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে এরকম তোমার আছে, এরকম ধারকের পাত আছে, এর দৈর্ঘ্য কত বলেছে এল, প্রস্থ কত বলেছে ডাব্লু, এরকমটা আমাদের বলেছে। ঠিক আছে, প্রস্থ কত বলেছে ডাব্লু, দৈর্ঘ্য এল, প্রস্থ ডাব্লু, এবং এদের ভেতর দূরত্ব কত ডি। এবার এর ভেতরে কি করা হয়েছে, একটা পরাবৈদ্যুতিক পদার্থের পাতকে এক্স পরিমাণ প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, একটা পরাবৈদ্যুতিক পদার্থের পাতকে এক্স পরিমাণ প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, এরকম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে সেই পরাবৈদ্যুতিক পদার্থের পাতটা আছে, এই অংশটাতে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই পাতটা কিন্তু ওই প্রস্থ আছে, পাতটার একটা প্রস্থ আছে, পুরো জায়গাটা জুড়েই পাতটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই যে এই লাইন জুড়েই পাতটা আছে। ঠিক আছে, এই দিকটাতে তোমার এপসাইলন নট পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই দিকে পাতটা নেই, ওই পর্যন্তই ঢুকিয়েছে। কত পর্যন্ত আছে, এই এক্স দূরত্ব পর্যন্ত, এই যে এইটুকু পর্যন্ত। আর ওদিকের প্রস্থটা কত, প্রস্থটাকে বলেছে ডাব্লু, এখানে পুরোটার দৈর্ঘ্য বলেছিল এল। তাহলে সিচুয়েশনটা আমাদের এরকম আছে যে এক্স পরিমাণ আমি ঢুকিয়েছি, ধরো সাপোজ এরকম ভাবছি। তাহলে কি করবে, এই যে পরাবৈদ্যুতিক পদার্থের যে পাতটাকে তুমি ঢুকিয়েছো, স্ল্যাবটাকে ভেতরে ঢুকিয়েছো, তাকে এটা একটা বলে আকর্ষণ করবে। এই সিস্টেমটা, এই ক্যাপাসিটরের যে সিস্টেমটা, সেটা একটা বলে আকর্ষণ করবে। এবং আমি বলছি যে এখানে বিভব প্রভেদকে ধ্রুবক রেখেছি আমি, তার মানে এদিকে যে ধরো একটা ব্যাটারি যুক্ত আছে, সেই ব্যাটারি দিয়ে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল এদিকে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ধ্রুবক বিভব প্রভেদ একটা দেওয়া হচ্ছে তোমার, যদি এটা হয় তাহলে এই সংস্থাটার ক্ষেত্রে এই যে পরাবৈদ্যুতিক স্ল্যাবটা আছে তার উপর যে আকর্ষণ বল কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা কি করে করতে পারি, আমি তোমাদের শিখিয়েছিলাম যে এই ইলেকট্রোস্ট্যাটিক সিস্টেম যদি হয়, সেই সিস্টেমের ক্ষেত্রে এই
এনার্জি থেকে ফোর্স বের করা যায় বা টর্ক বের করা যায় কিভাবে? আমি বলেছিলাম এফ ইজ ইকুয়াল টু নর্মালি আমরা মাইনাস ডিউ ডিএক্স লিখি, কিন্তু যদি বিভব প্রভেদ ধ্রুবক থাকে সেই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু আমরা কী লিখি? ডিউ ডিএক্স লিখি। এটা আমি তোমাদের পড়িয়েছিলাম। ঠিক আছে, এটার একটা ব্যাখ্যা আছে কেন এটাতে মাইনাস হয় এটাতে প্লাস হয়, ওটা আমি তোমাদের বলিনি। ঠিক আছে, ওটা একটা ব্যাটারির একটা ব্যাপার আছে, সেই জন্য এটাতে প্লাস হয় এটাতে মাইনাস হয়। ঠিক আছে, আমি ওটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না, জাস্ট এটুকু মনে রাখো যে যদি আধান ধ্রুবক থাকে, নিঃসঙ্গ সংস্থা হয়, সেই ক্ষেত্রে আমরা এটা লিখি এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ ডিএক্স। কিন্তু যদি বিভব প্রভেদ ধ্রুবক থাকে সেই ক্ষেত্রে আমরা লিখি এফ ইজ ইকুয়াল টু ডিউ ডিএক্স। এটা এক্সপ্লেনেশন করার জন্য অনেকটা সময়ের দরকার। ঠিক আছে, এবং সেই জন্য আমি আর ওটা বলি না, অত তোমাদের একটু পরে জানলেও চলবে। আপাতত তোমরা বেসিক এই জিনিসগুলো শিখে নাও, তারপরে তোমরা ওই কঠিন জিনিসগুলো আস্তে আস্তে বললে পরে বুঝতে পারবে। আপাতত যা করাচ্ছি এটা মোর দেন নাম তোমাদের পরীক্ষার জন্য, ভালো করে করো এগুলোই। ওকে, তাহলে কি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কী হচ্ছে? ডিউ ডিএক্স, আর এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স। এইটা কখন হবে? যখন বিভব প্রভেদ ধ্রুবক থাকছে। এখানে তো ব্যাটারিকে যুক্ত করে রাখছি সবসময়, তাহলে এখানে এই ক্যাপাসিটর প্লেটে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল দিচ্ছে ব্যাটারি। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো ফোর্স বের করার জন্য? এফ ইজ ইকুয়াল টু ডিউ ডিএক্স, এটাকে ইউজ করবো। এইটা থেকেই তুমি আকর্ষণ বল কত পেয়ে যাবে সেটা। তাহলে আমার প্রথমে সঞ্চিত শক্তি কতটা হয়েছে সেটাকে বের করা দরকার। এখানে দেখতে পাচ্ছি বিভব প্রভেদ ধ্রুবক আছে, তাহলে সঞ্চিত শক্তি বের করার জন্য আমরা কী ইউজ করবো? ইউ ইজ ইকুয়াল টু কি ইউজ করবো? হাফ সি ভি স্কোয়ার, এটাকে ইউজ করবো, যেহেতু বিভব প্রভেদ এখানে কি আছে? কনস্ট্যান্ট আছে, হাফ সি ভি স্কোয়ার। সি এর জায়গায় আমাকে কি লিখতে হবে? এদের যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স সেটাকে লিখতে হবে সি কিউ। ঠিক আছে, তাহলে সি কিউ কত হবে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? এখানে দুটো পাথ, দুটো ক্যাপাসিটরের অংশ, একটা ক্যাপাসিটরের দুটো অংশ কিসে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? এপসাইলন এ, এ মানে হচ্ছে এরিয়া, এরিয়া কত এখানে? প্রস্থ হচ্ছে কত? ডাব্লু। আর এই সামনের দিকে দৈর্ঘ্য কত? এই যে এই দৈর্ঘ্যটা কত? এক্স। তাহলে এইটা হচ্ছে ডাব্লু। আর তাহলে এই অংশটা, যে অংশটাতে পরাবৈদ্যুতিক পদার্থটাকে প্রবেশ করিয়েছি, সেই অংশটার ক্ষেত্রফল কত হচ্ছে? সেই অংশটার প্লেট এরিয়া কত হচ্ছে? সেটা হচ্ছে এইটা। বাই কী হবে? দূরত্ব ডি। ডি কত? এদের ভেতর দূরত্ব, এদের ভেতর পাতগুলোর ভেতর দূরত্ব কত? ডি। এটা দূরত্ব ডি তোমার কোয়েশনে বলাই ছিল। তাহলে এখানে আমরা কি লিখছি? ডি। প্লাস কী হবে? এর সাথে আরেকটা পাত সমান্তরালে আছে, তাহলে তার জন্য কি লিখবো আমরা? যে লিখবো যে এপসাইলন নট, ঠিক আছে, ইন্টু, এবার আবার এরিয়া করতে হবে। তাহলে বাকি কতটুকু পড়ে আছে? পুরোটা ছিল এল, এটুকু হলো এক্স, তাহলে বাকিটা কতটা পড়ে আছে? এল মাইনাস এক্স। তাহলে ওমেগা ইন্টু ডাব্লু ইন্টু এল মাইনাস এক্স, ওমেগা নয়, ডাব্লু ইন্টু এল মাইনাস এক্স বাই কী হবে? ডি। এটা আমাদের হবে। তাহলে সি ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা এটা লিখে দেবো হাফ পাই স্কোয়ার। সি ইকুইভ্যালেন্টের জায়গায় আমরা কী লিখবো? যে এপসাইলন ডাব্লু এক্স বাই কি? ডি, প্লাস কী আছে? এপসাইলন নট ডাব্লু এল মাইনাস এক্স বাই কি হচ্ছে আমাদের? টি। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এদের ভেতর ক্রিয়াশীল যে, মানে এই সিস্টেমের যে এনার্জি, স্থির তাড়িতিক যে শক্তি, সেটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? হাফ পাই স্কোয়ার। এখানে কিছু জিনিস কমন যাবে, তবে সেগুলোকে আমরা বাইরে নিয়ে চলে আসি। তাহলে কী কমন যাচ্ছে? ডাব্লু ডি, এগুলো কমন যাচ্ছে, তাহলে সেগুলোকে বাইরে নিয়ে চলে আসি আমরা। যেগুলো কমন যাচ্ছে ডাব্লু বাই ডি, এটা কথা হবে এপসাইলন এক্স মাইনাস এপসাইলন নট প্লাস এল মাইনাস এক্স, এটা আমাদের হবে। সো ফোর্সটা কত হবে? এফ ইজ ইকুয়াল টু কত হবে এখানে? সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে ডিউ ডিএক্স হিসেবে। তাহলে এফ ইজ ইকুয়াল টু কী হবে? ডিউ ডিএক্স হবে। ডেরিভেটিভ করতে হবে আমাকে এক্সের সাপেক্ষে। কেন প্লাস লিখলাম? কারণ দেখো এখানে কনস্ট্যান্ট পোটেনশিয়াল দিয়েছি, বিভব ধ্রুবক আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু কী লিখবো? ডিউ ডিএক্স লিখবো। তাহলে এখানে আমরা কী লিখবো? যে হাফ, ঠিক আছে, তাহলে কী লিখবো? যে ডাব্লু ইন্টু ফাই স্কোয়ার বাই ডি ইন্টু কত হচ্ছে? ডেরিভেটিভ করো এবার। তাহলে কত হবে? এপসাইলন হবে এক্সের সাপেক্ষে করলে, আর এপসাইলন নট এল এটা কনস্ট্যান্ট, মাইনাস এপসাইলন নট এক্সের ডেরিভেটিভ করলে কত হবে? এপসাইলন নট। তাহলে আমাদের এরকমটা আসবে। তাহলে এইটাই হবে এই প্লেট দুটোর ভেতর ক্রিয়াশীল যে আকর্ষণ বল তার সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে প্লেট দুটোর ভেতর যে ক্রিয়াশীল, মানে প্লেট দুটোর ভেতর ক্রিয়াশীল আকর্ষণ বল নয়, এই বলে এই ক্যাপাসিটরের যে স্ল্যাবটা, মানে ভেতরে যে পরাবৈদ্যুতিক পদার্থের যে স্ল্যাবটাকে তুমি ঢুকিয়েছিল, সেই স্ল্যাবটাকে এই বলে আকর্ষণ করবে। কে আকর্ষণ করবে? ক্যাপাসিটর সিস্টেমটা এই বলে আকর্ষণ করবে স্ল্যাবটাকে। ঠিক আছে, সেইটা আমরা বের করলাম। এই টাইপের নানা প্রবলেম তোমরা পেতে পারো, যেমন এটা খুব একটা পপুলার প্রবলেম, যে একটা ক্যাপাসিটরের দুটো পাতকে ধরো জলের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে এরকম করে। তাহলে এইভাবে ধরো ওয়াটার আছে এখানে সাপোজ, তাহলে ওয়াটার কি এই লেভেল পর্যন্ত থাকা উচিত? কিন্তু দেখা যায় যে এরকম যদি একটা ব্যাটারি দিয়ে আমি এই ক্যাপাসিটরের দুটো পাতকে কানেক্ট করে রাখি, তাহলে কি হবে?
এই যে পাতটা, এই পাতটার উপর মানে এই যে ডাইলেকট্রিক মেটেরিয়াল হিসেবে এখানে কে আছে, এখানে জল আছে, এই জলকে আকর্ষণ করবে ভেতরের দিকে, তাহলে উপরের দিকে এখানে আকর্ষিত হবে জলটা, তাহলে দেখা যাবে ওয়াটার লেভেল থেকে জলটা একটুখানি উপরে উঠে গেছে। কতটা উপরে উঠে গেছে এটাও ক্যালকুলেট করতে দিতে পারে, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন দেখবে আমি পরে করাবো, আমি তোমাদের অনেক কোয়েশ্চেনের সেট আনছি, সেখানে আমি তোমাদের সেগুলো এখানে অনেক এমসিকিউ করাবো, বিভিন্ন টাইপের এমসিকিউ সেখানে থাকবে, সোজা কঠিন নানা টাইপ থাকবে, সেইগুলোর ভেতর আমি এগুলো আরও করাবো, প্র্যাকটিস অনেক করাবো। প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর অঙ্ক করতে হবে, তবেই তোমার 12-এ ভালো রেজাল্ট হবে, কি ক্লাস ফিজিক্সে 12-এ ভালো রেজাল্ট হবে, বা তুমি নিট বলো, জেই বলো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, এগ্রিকালচার বলো, যে কোনো পরীক্ষায় তোমার ভালো হবে, আদারওয়াইজ কিন্তু ভালো হবে না। প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর, ঠিক আছে। সেজন্য আমি অনেক কোয়েশ্চেনের প্র্যাকটিসের সেট তোমাদের আনছি, সেখানে আমি এগুলো প্রচুর করাবো। এখানে তো আমি কিছু করালাম, ঠিক আছে, ওকে। তাহলে এখানে থাকে, এগুলোই বাকি ছিল এখানে আমার। তাহলে এই ক্যাপাসিটর আমাদের ধারক আমাদের আপাতত শেষ হয়ে গেল। এরপরে আমি স্থির তড়িতের অনেক দেখবে প্র্যাকটিসের সেট আনবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে আমার সাথে সাথে, ঠিক আছে। এগুলো করতে থাকবে, খুব ভালো হবে তোমাদের, ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো থাক বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিওকে লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ বন্ধুরা।